পাড়াটায় ৬-৭ ঘর ব্রাহ্মণের বাস বটে। সকলের অবস্থাই খারাপ। পরস্পরকে ঠকিয়ে পরস্পরের কাছে ধার ধর করে এরা দিন গুজরান করে। অবশ্যই কেউ কাউকে খুব ঠকাতে পারে না, কারণ সবাই বেশ হুঁশিয়ার। গরিব বলেই এরা বেশি কুচুটে ও হিংসুক। কেউ কারো ভালো দেখতে পারে না বা কেউ কাউকে বিশ্বাসও করে না। পূর্বেই বলেছি, সকলের অবস্থা খারাপ, এবং খানিকটা তার দরুন খানিকটা অন্য কারণে সকলের চেহারা খারাপ। কিশোরী মেয়েদেরও তেমন লালিত্য নেই মুখে। ছোট ছোট ছেলেরা এমন অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে এবং এমন পাকা পাকা কথা বলে যে তাদের আর শিশু বা বালক বলে মনে হয় না। কাব্যে বা উপন্যাসে যে শৈশবকালের কতই প্রশস্তি পাঠ করা যায়, মনে হয় সেসব এদের জন্যে নয়। এরা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে একেবারে প্রবীণত্বে পা দিয়েছে। পাড়ায় একঘর গৃহস্থ আছে, তারা এখানে থাকে না। তাদের কোঠা বাড়িটা চাবি দেওয়া পড়ে আছে আজ 10-12 বছর। এদের মস্ত বড় সংসার ছিল। এখন প্রায় সবাই মরে হেজে গিয়ে প্রায় 5টি প্রাণীতে দাঁড়িয়েছে। বাড়ির বড় ছেলে পশ্চিমে চাকুরি করে, মেজ ছেলে কলেজে পড়ে কলকাতায়, ছোট ছেলেটি জন্মাবধি কালা ও বোবা, পিসিমার কাছে থেকে মুখবধির বিদ্যালয়ে পড়ে। বড় ছেলে বিবাহ করেনি, যদিও তার বয়স 30-32 হয়েছে। সে নাকি বিবাহের বিরোধী। শোনা যাচ্ছে যে এমনিভাবেই জীবন কাটাবে। পাড়ার মধ্যে এরাই শিক্ষিত ও সচ্ছল অবস্থার মানুষ, সেজন্য এদের কেউ ভালো চোখে দেখে না। মনে মনে সকলেই এদের হিংসে করে, এবং বড় ছেলে যে বিয়ে করবে না বলেছে সে সংবাদে পাড়ার সবাই পরম সন্তুষ্ট। যখন সবাই ছোট ও গরিব, তখন একঘর লোক এত কেন বাড়বে? বড় ছেলে বিয়ে করলে ছেলে মেয়ে হয়ে জাজল্যমান সংসার হবে 2 দিন পরে, সে কেউ সহ্য করতে পারবে না। মেজ ছেলে মোটে কলেজে পড়ছে, এখন সাপ হয় কি ব্যাঙ হয় তার কিছু ঠিক নেই। তার বিষয় দুশ্চিন্তার এখনো কারণ ঘটেনি, তার বয়সও বেশি নয়। মজুমদার বাড়িতে ভাঙা রোয়াকে দুপুরে পাড়ার মেয়েদের মেয়ে গজালি হয়। তাতে রায়গিন্নি, মুখুজ্জে গিন্নি, বোস গিন্নি, চক্রবর্তী গিন্নি প্রভৃতি তো থাকেনি, পাড়ার অল্প বয়সী বউয়েরা ও মেয়েরাও থাকে। সাধারণত যেসব ধরনের চর্চা এই মজলিসে হয়ে থাকে তা শুনলে নারী জাতি সম্বন্ধে লিখিত নানা সরস প্রশংসাপূর্ণ বর্ণনার সভ্যতার সম্বন্ধে ঘোর সন্দেহ যার উপস্থিত না হবে, তিনি নিঃসন্দেহে একজন খুব বড় ধরনের অপটিমিস্ট। আজ দুপুরে যে বৈঠক বসেছে তাতে আলোচিত বিষয়গুলি থেকে মোটামুটি প্রতিদিনের আলোচনার ও বিতর্কের প্রকৃতি অনুমান করা যেতে পারে। বোস গিন্নি বলছিলেন, আর বাবু, দিচ্ছি তো রোজই। আমার গাছের কাঁঠাল খেয়েই তো মানুষ। আমাদের যখন কাঁঠাল পাড়ানো হয়, ছেলে মেয়েগুলো হ্যাংলার মতো দাঁড়িয়ে থাকে। ঘেও কি ভুঁয়ো এক আধখানা যদি থাকে তো বলি, যা নিয়ে যা, তোদের নেই, যা খেগে যা। তা কি পোড়ার মুখে কোনোদিন সুবাক কি আছে? ও মা, আজ আমার মেয়ে 2টো লেবু তুলতে গিয়েছে ডোবার ধারের গাছে, তো বলে কিনা রোজ রোজ লেবু তুলতে আসে, যেন সরকারি গাছ পড়ে রয়েছে আর কি। 24 ঝুড়ি কথা শুনিয়ে দিলে মন্টুর মা। আচ্ছা বলো তো তোমরাই। মন্টুর মা, যাকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছিল, তিনি এদের মজলিসে কেবল আজই অনুপস্থিত আছেন, নইলে রোজই এসে থাকেন। তার অনুপস্থিতির সুযোগ গ্রহণ করে সবাই তার চালচলন, ধরন ধারণ, রীতিনীতির নানা রূপ সমালোচনা করলে। প্রিয় মুখুজ্জের মেয়ে শান্তি 16-17 বছরের কুমারী। তার মায়ের বয়সী মন্টুর মার সম্বন্ধে অমনি বলে বসল, ও সে কথা আর বলো না খুড়িমা, কি ব্যাপক মেয়ে মানুষ ওই মন্টুর মা। ঢের ঢের মেয়ে মানুষ দেখেছি। অমন লঙ্কা পড়ার ব্যাপক যদি কোথাও দেখে থাকে, খুড়ে নমস্কার। বাবা বাবা। ছোট মেয়ের ওই জ্যাঠামি কথার জন্যে তাকে কেউ বকল না বা শাসন করলে না, বরং কথাটা সকলেই উপভোগ করলে। তারপর কথাটার স্রোত আরো কতদূর গড়া তো বলা যায় না। এমন সময় রায়বাড়ির বউ হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বললেন, হ্যাঁ,
একটা মজার কথা শোনোনি বুঝি? শ্রীপতি যে বিয়ে করেছে, বট ঠাকুরের কাছে চিঠি এসেছে, শ্রীপতির মামা লিখেছে। সকলে সমস্বরে বলে উঠল, শ্রীপতি বিয়ে করেছে। তারপর সকলেই একসঙ্গে নানা রূপ প্রশ্ন করতে লাগলো, কোথায় কোথায়? শ্রীপতি বিয়ে করেছে? কবে চিঠি এলো? তবে যে শুনলাম শ্রীপতি বিয়ে করবে না বলেছে। শ্রীপতির বিয়ের খবরে অনেকেই যেন একটু দমে গেল। খবরটা তেমন শুভ নয়। কারো উন্নতির সংবাদ এদের পক্ষে আনন্দের সঙ্গে গ্রহণ করা অসম্ভব। তাদের যখন উন্নতি হলো না, তখন অপরের উন্নতি হবে কেন? কিন্তু এরপরেই যখন রায়বউ মুখ টিপে হেসে আস্তে আস্তে বললেন, বউটি নাকি বামুনের মেয়ে নয়, তখন সকলে খাড়া হয়ে শটান উঠে বসল। তাদের মনমরা ভাবটা এক মুহূর্তে গেল কেটে। একটা বেশ সরস ও মুখরোচক পরনিন্দা ও ঘোঁটের আভাস এরা পেলে রায়বউয়ের চাপা ঠোঁটের হাসি থেকে। শান্তি উৎসুক চোখে চেয়ে হাসি মুখে বললে, ভেতরে তাহলে অনেকখানি কথা আছে। বোসগিন্নি বললেন, তাই বলো, নইলে এমনি কথা কিছু নয় শ্রীপতি বিয়ে করবে। এ কি কখনো হয়? কি জাত মেয়েটা? হিন্দু তো। অর্থাৎ তাহলে রগড়টা আরো জমে। রায়বউ বললেন, হিন্দুই, মেয়েটা বদ্যির বামুন। এদেশে বৈদ্যকে বলে থাকে বদ্যির বামুন। এই অঞ্চলের ত্রিসীমানায় বৈদ্যের বাস না থাকায় বৈদ্য জাতির সমাজতত্ত্ব সম্বন্ধে এদের ধারণা অত্যন্ত অস্পষ্ট। কারো বিশ্বাস ব্রাহ্মণের পরই বৈদ্যের সামাজিক স্থান। তারা এক প্রকারের নিম্নবর্ণের ব্রাহ্মণ, তার চেয়ে নিচু নয়। আবার কারো বিশ্বাস তাদের স্থান সমাজের নিম্নতর ধাপের দিকে। শান্তি বললে, বউয়ের বয়স কত? ও তা অনেক, শুনছি 24-25। সকলে সমস্বরে আবার একটা বিস্ময়ের রোল তুললে। 24-25 বছর পর্যন্ত মেয়ে আইবুড়ো থাকে ঘরে, এ আবার কোথাকার ছোট জাত? রামও ছি, রামও ছি, এ আবার কোথাকার ছোট জাত? ছি ছি ছি, রামও ছি। শান্তির মা বললেন, তাহলে মেয়ে আর নয়, মাগি বলো, পাঁড় শশা। বাপ মা বুঝি ঘরে বীজ রেখেছিল। কে একজন মুখ টিপে হেসে বললেন, বিধবা নয় তো। চক্কর্তি গিন্নি বললেন, আগের পক্ষে ছেলে মেয়ে কিছু আছে নাকি মাগির? এ কথায় শান্তি আগে মুখে আঁচল দিয়ে খিলখিল করে হেসে উঠল। তারপরে বাকি সকলে তার সঙ্গে যোগ দিল। হ্যাঁ, এটা একটা নূতন ও ভারী মজার খবর বটে। মেয়ে গজালির কিছুদিনের মতো খোরাক সংগ্রহ হলো। আম চুরি কাঁঠাল চুরির গল্প একটু একঘেয়ে হয়ে পড়েছিল। ঠিক পরের দিনই এক অপ্রত্যাশিত ব্যাপার ঘটল। শ্রীপতির মেজ ভাই উমাপতি গাঁয়ে এসে বাড়ির চাবি খুলে লোক লাগিয়ে ঘরদোর পরিষ্কার করতে লাগলো। তার দাদা বৌদিকে নিয়ে শিগগির আসবে এবং কিছুদিন নাকি গাঁয়েই বাস করবে। বৌদিদি পাড়া গা কখনো দেখেননি। গ্রামে আসবার তার খুব আগ্রহ। তার দাদাও কলকাতায় বদলি হবার চেষ্টা করছে। মেয়ে মজলিসে সবাই তো অবাক। শ্রীপতি কোন মুখে অজাতের বউ নিয়ে গায়ে এসে উঠবে? মানুষের একটা লজ্জা শরমও তো থাকে। করেই ফেলেছিস না হয় একটা অকাজ, এসব কি খিরিস্টানি কাণ্ড কারখানা? কালে কালে হলো কি? আর সে ধিঙ্গি মাগিটারি বা কি ভরসা যে ব্রাহ্মণদের মধ্যে ব্রাহ্মণ পাড়ায় বিয়ের বউ সেজে সে কোন সাহসেই বা আসবে? শ্রীপতি অবশ্যই বউ নিয়ে পৈতৃক বাড়িতে আসার বিষয়ে এদের মত জিজ্ঞাসা করেনি। একদিন একখানা নৌকা এসে গ্রামের ঘাটে দুপুরের সময় লাগলো এবং নৌকা থেকে নামলো শ্রীপতি, তার নববিবাহিতা বধূ, একটি ছোকরা চাকর ও দুটি ট্রাঙ্ক ও একটা বড় বিছানার মোট, একটা ঝুড়ি বোঝাই টুকিটাকি জিনিস। ঘাটে দু একজন যারা অত বেলায় স্নান করছিল তারা তখনই পাড়ার মধ্যে গিয়ে খবরটা সবাইকে বললে। তখন কিন্তু কেউ এলো না। অত বেলায় এখন শ্রীপতিদের বাড়ি গেলে তাদের খেতে বলতে হয়। অসময়ে এখন এসে তারা রান্নাবান্না চড়িয়ে খাবে, সেটা প্রতিবেশী হয়ে হতে দেওয়া কর্তব্য নয়।
কিন্তু সে ঝঞ্ঝাট ঘাড়ে করবার চেয়ে এখন না যাওয়াই বুদ্ধির কাজ। কিন্তু রাসু চক্রবর্তী আর প্রিয় মুখুজ্জের বাড়ির মেয়েরা অত সহজে রেহাই পেলেন না। শ্রীপতি নিজে গিয়ে একেবারে অন্তঃপুরের মধ্যে ঢুকে বললে, ও পিসিমা, ও বৌদিদি, আপনারা আপনাদের বউকে হাত ধরে ঘরে না তুললে কে আর তুলবে? আসুন সবাই। বাধ্য হয়ে কাছাকাছির 2-3 বাড়ির মেয়েরা শাঁখ হাতে জলের ঘটি হাতে নতুন বউকে ঘরে তুলতে এলেন, খানিকটা চক্ষু লজ্জায়, খানিকটা কৌতূহলে। মজা দেখবার প্রবৃত্তি সকলের মধ্যেই আছে। ছোট বড় ছেলে মেয়েরাও এলো অনেকে। শান্তি এলো, কমলা এলো, সরলা এলো। শ্রীপতিদের বাড়ির উঠোনে লিচুতলায় একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। দূর থেকে মেয়েটির ধপধপে ফর্সা গায়ের রং ও পরনের দামি সিল্কের শাড়ি দেখে সকলে অবাক হয়ে গেল। সামনে এসে আরো বিস্মিত হবার কারণ ওদের ঘটল মেয়েটির অনিন্দ সুন্দর মুখশ্রী দেখে। কি ডাগর ডাগর চোখ, কি সুকুমার লাবণ্য সারা অঙ্গে। সর্বোপরি মুখশ্রী, অমন ধরনের মুখ এসব পাড়া গায়ে কেউ কখনো দেখেনি। সকলে আশা করেছিল গিয়ে দেখবে কালো কোলো একটা মোটা মতো মাগি আধ ঘোমটা দিয়ে উঠোনের মাঝখানে দাঁড়িয়ে প্যাট প্যাট করে চেয়ে রয়েছে ওদের দিকে। কিন্তু তার পরিবর্তে দেখলে এক নম্রমুখী সুন্দরী তরুণী মূর্তি। মুখখানি এত সুকুমার যে মনে হলো 16-17 বছরের বালিকা। বিকেলে ও পাড়ার নিতাই মুখুজ্জের বউ ঘাটের পথে চক্রবর্তী গিন্নিকে জিজ্ঞাসা করলেন, কি দিদি, শ্রীপতির বউ দেখলে নাকি? কেমন দেখতে? চক্রবর্তী গিন্নি বললেন, না, দেখতে বেশ ভালোই। চক্রবর্তী গিন্নির সঙ্গে শান্তি ছিল। সে হাজার হোক ছেলে মানুষ, ভালো লাগলে পরের প্রশংসার বেলায় সে এখনো কার্পণ্য করতে শেখেনি। সে উচ্ছ্বসিত সুরে বলে উঠল, চমৎকার! খুড়িমা, একবার গিয়ে দেখে আসবেন, সত্যি অদ্ভুত রকমের ভালো। নিতাই মুখুজ্জের বউ পরের এতখানি প্রশংসা শুনতে অভ্যস্ত ছিলেন না। বুঝতে পারলেন না শান্তি কথাটা ব্যঙ্গের সুরে বলছে না সত্যিই বলছে। বললেন, কি রকমের ভালো? এবার চক্রবর্তী গিন্নি নিজেই বললেন, না না, যা ভেবেছিলাম তা নয়, বউটি সত্যিই দেখতে ভালো। আর কেনই বা হবে না বলো? শহরের মেয়ে, দিন রাত সাবান ঘষছে, পাউডার ঘষছে। তোমার আমার মতো রাঁধতে হতো, বাসন মাজতে হতো, তো দেখতাম চেহারার কত জলুস বজায় রাখে। এই বয়সে তো দূরের কথা, তার বিগত যৌবন দিনেও অজস্র পাউডার সাবান ঘষলেও যে কখনো তিনি শ্রীপতির বউয়ের পায়ের নখের কাছে দাঁড়াতে পারতেন না, চক্রবর্তী গিন্নির সম্বন্ধে শান্তির এ কথা মনে হলো, কিন্তু চুপ করে রইল সে। বিকেলে এ পাড়ার ও পাড়ার মেয়েরা দলে দলে বউ দেখতে এলো। অনেকেই বললে এমন রূপসী মেয়ে তারা কখনো দেখেনি। কেবল হরিচরণ রায়ের স্ত্রী বললেন, 8 বছর তারকেশ্বরে যাবার সময় ব্যান্ডেল স্টেশনে তিনি একটি বউ দেখেছিলেন, সেটি এর চেয়েও রূপসী। মেয়ে মজলিসে পরদিন আলোচনার একমাত্র বিষয় দাঁড়ালো শ্রীপতির বউ। দেখা গেল তার রূপ সম্বন্ধে 2 মত নেই সভ্যাদের মধ্যে, কিন্তু তার চরিত্র সম্বন্ধে নানা রকম মন্তব্য অবাধে চলছে। ধরন ধারণ যেন কেমন কেমন। অত সাজগোজ কেন রে বাবু? ভালো ঘরের মেয়ে নয়, দেখলেই বোঝা যায়। বাসন মাজতে হলে ও হাত আর বেশি দিন অত সাদাও থাকবে না, নরমও থাকবে না, ঠেলা বুঝবেন পাড়া গায়ের। গলায় নেকলেস চুলুতে আমরাও জানি, বেশ একটু ঠেকা রে। পাড়া গায়ের মাটিতে যেন গুমড়ে পা পড়ছে না, এমনি ভাব। বামুনের ঘরে বিয়ে হয়ে ভাবছে যেন কি। নববধূর সপক্ষে বললে কেবল শান্তি ও কমলা। শান্তি ঝাঁঝের সঙ্গে বললে, তোমরা কারো ভালো দেখতে পারো না বাবু, কেন ওসব বলবে একজন ভদ্রলোকের মেয়ের সম্বন্ধে? কাল বিকেলে আমি গিয়ে কতক্ষণ ছিলাম নতুন বউয়ের কাছে, কোনো ঠেকার নেই, অঙ্কার নেই, চমৎকার মেয়ে। কমলা বললে, আমাদের উঠতে দেয় না কিছুতেই,
কত গল্প করলে, খাবার খেতে দিলে, চা করলে, আর খুব সাজগোজ কি করে, সাদাসিধে শাড়ি সেমিজ পরে তো ছিল, তবে খুব ফর্সা কাপড় চোপড়, ময়লাই একেবারে দু চোখে দেখতে পারে না। শান্তি বললে, ঘরগুলো এরই মধ্যে কি চমৎকার সাজিয়েছে, আয়না, পিকচার, দোপাটি ফুলের তোড়া বেঁধে ফুলদানিতে রেখে দিয়েছে। শ্রীপত্যের বাপের জন্য কখনো অমন সাজানো ঘর ধরে কেউ বাস করে, ভারী ফিটফাট গোছালো বউটি। দিন 2 পরে ডোবার ঘাটে নববধূকে এক রাস বাসন নিয়ে নামতে দেখে সকলে অবাক হয়ে গেল। চারিদিকে বনে ঘেরা ঝুপসি আত অন্ধকার ডোবাটা যেন মেয়েটির স্নিগ্ধ রূপের প্রভায় এক মুহূর্তে আলো হয়ে ওঠে। এ কথা যারা তখন ডোবার অন্যান্য ঘাটে ছিল সবাই মনে মনে স্বীকার করলে। দৃশ্যটাও যেন অভিনব ঠেকল সকলের কাছে। এমন একটা পচা এঁদো জঙ্গলে ভরা পাড়াগাঁয়ে ডোবার ঘাটে সাধারণত কালো কোলো আধময়লা শাড়ি পরা শ্রীহীনা ঝি বউ বা ত্রিকালোত্তীর্ণা প্রৌঢ়া বিধবাদের গামছা পরিহিতা মূর্তি দেখা যায় বা দেখার আশা করা যায়। সেখানে এমন একটি আধুনিক ছাদে খোঁপা বাঁধা, ফর্সা শাড়ি ব্লাউজ পরা, রূপকথার রাজকুমারীর মতো রূপসী নবযৌবনা বধূ সজনে তলার ঘাটে বসে ছাই দিয়ে নিটোল সুগৌর হাতে বাসন মাজছে। এ দৃশ্যটা খাপ খায় না। সকলের কাছেই এটা খাপ ছাড়া বলে মনে হলো। প্রৌঢ়ারাও ভেবে দেখলেন গত 20-30 বছরের মধ্যে এমন ঘটনা ঘটেনি এই ক্ষুদ্র ডোবার ইতিহাসে। তারপর থেকে দেখা গেল ঘর সংসারের যা কিছু কাজ শ্রীপতির বউ সব নিজের হাতে করছে। ইতিমধ্যে শ্রীপতির কলকাতায় বদলি হবার খবর আসতে সে চলে গেল বাড়ি থেকে। পাড়ার মেয়েদের মধ্যে শান্তি ও কমলা শ্রীপতির বউয়ের বড় ন্যাওটা হয়ে পড়ল। সকাল নেই বিকেল নেই, সবসময়ই দেখা যায় শান্তি ও কমলা বসে আছে ওখানে। পাড়াগাঁয়ের গরিব ঘরের মেয়ে, অমন আদর করে কেউ কখনো রোজ রোজ ওদের লুচি হালুয়া খেতে দেয়নি। একদিন কমলা বললে, বউ দিদি, তোমার ঘরে কাপড় মোড়া ওটা কি? শ্রীপতির বউ বললে, ওটা এসরাজ। বাজাতে জানো বৌদি? একটুখানি অমনি জানি ভাই, কিন্তু একদিন ওকে বার পর্যন্ত করিনি। কেন জানো? গায়ে ঘরে কে কি হয়তো মনে করবে। শান্তি বললে, নিজের বাড়ি বসে বাজাবে, কে কি মনে করবে? একটু বাজিয়ে শোনাও না বৌদি। একটু পরে রায়গিন্নি ঘাটে যাবার পথে শুনতে পেলেন শ্রীপতির বাড়ির মধ্যে কে বেহালা নাকি বাজাচ্ছে, চমৎকার মিষ্টি। কোনো ভিখিরি গান গাচ্ছে বুঝি। দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ শুনে তিনি ঘাটে চলে গেলেন। ঘাটে গিয়ে তিনি মজুমদার বউকে বললেন কথাটা। ওই শ্রীপতিদের বাড়ি গিয়ে একজন বৈষ্ণব এসে বেহালা বাজাচ্ছে শুনে এলাম। কি চমৎকার বাজাচ্ছে দিদি, দুদণ্ড দাঁড়িয়ে শুনতে ইচ্ছা করে। দুপুরে মেয়ে মজলিসে শান্তির মা বললেন, শ্রীপতির বউ চমৎকার বাজাতে পারে, এসরাজ না কি বলে, একরকম বেহালার মতো। শান্তিদের ওবেলা শুনিয়েছিল। রায় বউ বললেন, ও তাই ওবেলা নাইতে যাওয়ার সময় শুনলাম বটে। সে যে ভারী চমৎকার বাজনা গো। আমি বলি বুঝি কোন ফকির বৈষ্ণব ভিক্ষে করতে এসে বাজাচ্ছে। এমন সময় শান্তি আসতেই তার মা বললেন, ওই জিজ্ঞেস করো না শান্তিকে। শান্তি বললে, ওহ, সে আর তোমায় কি বলবো খুড়িমা, বউ দিদি যা বাজালো অমন কখনো শুনিনি। শুনবে তোমরা? তাহলে এখন বলি বাজাতে, বললেই বাজাবে। শান্তি শ্রীপতিদের বাড়ি চলে যাবার অল্প পরেই শোনা গেল শ্রীপতির বউয়ের এসরাজ বাজনা। অনেকক্ষণ কারো মুখে কোনো কথা রইল না। চকর্তি গিন্নি বললেন, আহা, বড় চমৎকার বাজাই তো। সকলেই স্বীকার করলে শ্রীপতির বউকে আগে যা ভাবা গিয়েছিল সেরকম নয় মেয়েটি। এসরাজ বাজনার মধ্যে দিয়ে পাড়ার সকলের সঙ্গে শ্রীপতির বউয়ের সহজভাবে আলাপ পরিচয় জমে উঠল। দুপুরে সন্ধ্যায়
প্রায়ই সবাই যায় শ্রীপতিদের বাড়ি বাজনা শুনতে। তারপর গান শুনল সবাই একদিন। পূর্ণিমার রাত্রে জ্যোৎস্না ভরা ভেতর বাড়ির রোয়াকে বসে বউ এসরাজ বাজাচ্ছিল। পাড়ার সব মেয়েই এসে জুটেছে। শ্রীপতি বাড়ি নেই। কমলা বললে, আজ বৌদি একটা গান গাইতে হবে, তুমি গাইতে জানো ঠিক, শোনাও আজকে। বউটি হেসে বললে, কে বলেছে ঠাকুরজি যে আমি গাইতে জানি? না, ওসব রাখো, গাও একটা। সকলেই অনুরোধ করলে। বললে, গাও বৌমা, এ পাড়ায় মানুষ নেই, আস্তে আস্তে গাও, কেউ শুনবে না। শ্রীপতির বউ একখানা মীরার ভজন গাইলে। রানাজি मैं गिरिधर के घर जाओ, गिरिधर हमार साच प्रीतम, देखत रूप लुभाओ, मैं तो गिरिधर के घर जाओ। গায়িকার চোখে মুখে কি ভক্তিপূর্ণ তন্ময়তার শোভা ফুটে উঠল গানখানা গাইতে গাইতে। শান্তি একখানা গন্ধরাজ আর টগরের মালা গেঁথে এনেছিল বৌদিকেই পরাবে বলে। গান গাইবার সময়ে সে আবার সেটা বউয়ের গলায় আলগোছে পরিয়ে দিলে। সেই জ্যোৎস্নায় সাদা সুগন্ধি ফুলের মালা গলায় রূপসী বউয়ের মুখে ভজন শুনতে শুনতে মন্টুর মার মনে হলো, এই মেয়েটি সেই মীরাবাই, অনেক কাল পরে পৃথিবীতে আবার নেমে এসেছে, আবার সবাইকে ভক্তির গান গাইয়ে শোনাচ্ছে। মন্টুর মা একটু একটু বাইরের খবর রাখতেন। যাত্রায় একবার মীরাবাই পালা দেখেছিলেন তার বাপের বাড়ির দেশে। তারপর আরেকখানা হিন্দি গান গাইলে বউ। এরা অবশ্য কিছু বুঝলেন না, তবে তন্ময় হয়ে শুনলেন বটে। তারপর এক